একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। আরে আরএসএস এর আতুর ঘর থেকেই তো দুজনের জন্ম। তাই এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। বারবার আমার মনে পড়ে যায় ওই অমিতাভ বচ্চনের শোলের সেই হেড আর টেলের কথাটা। ভেবে দেখুন, শোলেতে অমিতাভ বচ্চন, অনেকেই দেখেছেন এখানে শোলেতে অমিতাভ বচ্চন বারবার, ওটা অবশ্য ভালোর জন্য আর এটা হচ্ছে খারাপের জন্য। যেদিকেই আপনি করুন দেখবেন যে শেষে সব সময় অমিতাভ বচ্চনই হচ্ছে। ঠিক একই রকমভাবে আপনি পয়সাটা ছুড়ুন, যেদিকেই করুন, এ পাশও যা ও পাশও তা, একদিক তৃণমূল একদিক বিজেপি, আর অন্য কিচ্ছু না। এ ঘর আর ও ঘর, ও ঘর আর ও ঘর। আরে আমরাই, ওরা নিজেরা মনে রাখতে পারেন যে কে কখন কোন দলে? আমরা তো ভুলে যাচ্ছি। আরে অর্জুন সিং এই বললেন কি, ভেবে দেখুন কোন জায়গায় নিয়ে গেছে। আমরা কি জানতাম? রাজনীতি মানে রাজার নীতি না, আমাদের কাছে রাজনীতি মানে নীতির রাজা। রাজনীতি মানে নীতির রাজা, যে নীতি, যার ভিত্তিতে দেশ চলবে, যার ভিত্তিতে মানুষের জীবন যন্ত্রণার লড়াইয়ের সমাধান হবে, যার ভিত্তিতে আর শিক্ষা হবে, যার ভিত্তিতে স্বাস্থ্য হবে, কর্মসংস্থান হবে। আমাদের কাছে দেশ চালানো মানে তাই নীতির রাজা আমাদের কাছে রাজনীতি। আর ওদের কাছে রাজনীতি মানে শুধু লুটে খাওয়া, ওদের কাছে রাজনীতি মানে লুটে খাওয়ার। তাই দেখুন অর্জুন সিং কি বলছেন আমাকে নিয়ে গিয়েছিল টিকিট দেবে বলে, আমাকে নিয়ে গিয়েছিল টিকিট দেবে বলে, আর এখন টিকিট পাইনি তাই আবার চলে আসছি বিজেপিতে। পুনর্মূষিক ভব, আবার চলে আসছি বিজেপিতে। বিজেপির যারা তারাই তৃণমূল, যারা তৃণমূলের তারাই বিজেপির মুকুটমণি, বিজেপির বিধায়ক। আর এখন দাঁড়িয়েছেন কার হয়ে? তৃণমূলের হয়ে। ওদিকে দেখুন একের পর এক কৃষ্ণ কল্যাণী, কার বিধায়ক? বিজেপির বিধায়ক। দাঁড়িয়েছেন কার হয়ে? দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে। বিশ্বজিৎ দাস কার বিধায়ক? বিধায়ক হচ্ছেন বিজেপির, দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে। আর অর্জুন সিং তিনি তো নিজেই বোধহয় মনে রাখতে পারবেন না, এক্কা দোক্কা, শুধু যাওয়া আসা স্রোতে ভাষা, যাওয়া আসা স্রোতে ভাষা। আর তার মধ্যে এই একেবারে সিনেমার সিন, একেবারে নাটক দেখেন, সেই নাটকে একবার যেই অন্ধকার হয়ে যায়, গড় করে সব গোলো নিয়ে গেল আর নতুন করে আরেকটা জায়গা করে দিল। অর্জুন সিং এর পেছনটা তাই, মমতা ব্যানার্জি এসব টাঙানো ছিল, হঠাৎ দেখলেন মমতা ব্যানার্জি নেমে গেল আর নরেন্দ্র মোদীদের আবার ছবি উঠে গেল। এই সিনেমার সিন হচ্ছে আমাদের রাজ্যে। রাজনীতিটাকে মানুষের হাসির খোরাক করে দিচ্ছেন কেন? তাতে লাভ কি বলুন তো? লাভ ওদের, কারণ মানুষের জীবন যন্ত্রণার কথা যে রাজনীতির মধ্যে দিয়ে হয়, মানুষের লড়াইয়ের কথা যে রাজনীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়, মেয়েদের কথা যে রাজনীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়, সেই রাজনীতি মানে যদি হাসির খোরাক হয়, সেই রাজনীতি মানে যদি মূল্যবোধের বিসর্জন দিয়ে দেওয়া হয়, তাহলে ওদের লাভ। তাহলে ওরা বলবে রাজনীতিতে আগ্রহ যাতে না হয় মানুষের, আর তাহলে ওরা আরো বেশি করে লুটতে পারবে, তাহলে ওরা আরো বেশি করে মানুষকে বোকা বানাতে পারবে। আর সেই কারণের জন্য একের পর এক, একটার পর একটা ওরা বারে এই ধরনের বিভিন্ন কিছু চুরি, নৈরাজ্য, ডাকাতি, তার মধ্যে দিয়ে রাজনীতিকে একটা পাঁকের জায়গায় নিয়ে আসতে চাইছে। আর তাই আমাদের শপথ তার থেকে রাজনীতিকে উদ্ধার করা, আমাদের শপথ তার থেকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে। হ্যাঁ, লোকসভা নির্বাচন আমাদের সামনে, তাই সুযোগ। যারা মনে করছেন মেয়েরা শুধু ভোট ব্যাংক, যারা মনে করছেন মেয়েদেরকে প্রকল্প দিলে, যারা মনে করছেন ছাত্রীদের জন্য একটা প্রকল্প করে দিলে বোধহয় মেয়েরা সব আমাদের পক্ষে চলে আসবে, আরে তার প্রশ্ন না। প্রকল্প কে কাকে দেয়? আপনি আজকে সরকার, আপনাকে তো প্রকল্প দিতেই হবে। বামফ্রন্ট সরকার যখন ছিল, বালিকা সমৃদ্ধি যোজনা বামফ্রন্ট দিয়েছে। শুধুমাত্র মমতা ব্যানার্জির মতো এই মুখ করে আপনার দেখতে ইচ্ছা করুক আর নাই করুক, আপনি বেরোবেন সিনেমা আর্টিস্টের চেয়েও বেশি দিদি ভাইয়ের মুখ আর দিদি ভাইয়ের মুখ। আপনার দেখতে ইচ্ছে করুক আর না করুক, ওই পাঁচন গেলার মতো আপনাকে গেলাবেই, ওই মুখ দেখাবে। আরে কতবার বালিকা সমৃদ্ধি যোজনা, সাইকেল, সব তো বুদ্ধ ভট্টাচার্যরা দিয়েছেন, সব তো বামপন্থীরা দিয়েছেন, কিন্তু শুধুমাত্র এই রকম মুখ দেখিয়ে প্রচার করে
করেননি। আর আপনি দিদি ভাই সবুজ সাথীর সাইকেল দিচ্ছেন বলে বড়াই করছেন। কোথায় যাবে? সবুজ সাথীর সাইকেল চালিয়ে নিয়ে তো তাকে স্কুলে যেতে হবে। 8600 স্কুল সারা রাজ্য জুড়ে বন্ধ করে দিয়েছেন মমতা ব্যানার্জি। আর তিনি কি বলছেন? তিনি বলছেন যে সবুজ সাথীর সাইকেল দিচ্ছি, কন্যাশ্রী দিচ্ছি। আরে কোথায়? ল্যান্ডসেটের সমীক্ষা বলছে একটার পর একটা জায়গায় বাল্য বিবাহ আজকে বেড়ে যাচ্ছে, কম বয়সে বিয়ে বেড়ে যাচ্ছে, মেয়েদেরকে রক্ষা করতে পারছেন না। একটার পর একটা জায়গায় পাচার আমরা নই, আমাদের কেউ না, কোনো বামপন্থীরা না, ওনার বিধায়ক রাজ চক্রবর্তী তিনি ওটিটি করেছেন আবার প্রলয়। আর তাতে কি দেখিয়েছেন? তাতে দেখিয়েছেন নারী পাচার বেড়ে যাচ্ছে, নারী পাচার বেড়ে যাচ্ছে, নারী পাচার বেড়ে যাচ্ছে। আর রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক, আমরা বলছিলাম কোভিডের সময় থেকে যে এ রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকের স্রোত একের পর এক, একটার পর একটা, মালদা থেকে, নদিয়া থেকে, মুর্শিদাবাদ থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে একের পর এক পরিযায়ী শ্রমিকের স্রোত। থাকতে পারে না আজকে পশ্চিম বাংলায়, থাকতে পারে না আপনার ঘরের ছেলে, আপনার ঘরের ছেলে মেয়ে থাকতে পারে না আজকে পরিযায়ী শ্রমিক হয়ে তাকে চলে যেতে হয়। বারে বারে আমরা বলেছি যে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করুন। দিদিভাই মেলা, দিদিভাই খেলা, একের পর এক পুজো উদ্বোধনের জন্য দড়ি কেটেছেন, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করেননি। আমাদের রাজ্যে একটা নতুন শিল্প হয়নি, আর সেই কারণের জন্য একের পর এক জায়গায় কর্মসংস্থান নেই। আর তার জন্যে আমরা দেখছি একদিকে বাল্য বিবাহ, অন্যদিকে নারী পাচার ক্রমাগত বেড়ে যাচ্ছে। আর তাই রাজ চক্রবর্তীদের বলতে হয়, পশ্চিমবঙ্গ থেকে শ্রমিক কোথায় কাজ করতে যাচ্ছেন? কেরালাতে কাজ করতে যাচ্ছেন। কেরালায় কাদের সরকার? কেরালায় অন্যতম আরেকটি বামফ্রন্টের সরকার। লজ্জা করে না মাননীয়া আপনাদের যে আপনারা কোনো ব্যবস্থা করতে পারেন না? আর মোদিজি, আপনি বলবেন বড় কথা, মোদি গ্যারান্টি, একদম মোদি গ্যারান্টি। अच्छे दिन, अरे अच्छे दिन आएगा, कब आएगा? আপনি যান মুদির দোকানে লেখা থাকে দেখবেন আজ নগদ কাল ধার। আপনি আজকে যাবেন, গিয়ে দেখবেন লেখা আছে আজ নগদ কাল ধার। আবার কাল গেলেন, দেখলেন লেখা আছে কি আজ নগদ কাল ধার, কারণ কালটা আজ হয়ে গেছে। আবার তারপরের দিন গেলেন, দেখলেন লেখা আছে আজ নগদ কাল ধার। ঠিক সেরকম আমাদের দেশে জনধন প্রকল্পের 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকবে, আচ্ছে দিন আয়েগা। বছরে 3 কোটি বেকারের চাকরি হয়ে যাবে, আচ্ছে দিন আয়েগা। আজও আচ্ছে দিন আয়েগা, কাল আচ্ছে দিন আয়েগা, পরশু আচ্ছে দিন আয়েগা। তাহলে কবে আচ্ছে দিন আসবে? আমাদের আচ্ছে দিন নাকি আদানি আর আম্বানি আর আপনাদের আচ্ছে দিন? আপনার ইলেকটোরাল বন্ড সারা দেশের মানুষ দেখে নিয়েছে। আপনার থোতা মুখ, আপনি যে মুখে বলেন মোদিজির পরিবার, যে মুখে বলেন মোদি কি গ্যারান্টি, আমরা বলছি ইলেকটোরাল বন্ড কি গ্যারান্টি। আর ওই ইলেকটোরাল বন্ডের জন্যে কোটি কোটি টাকা চুরি করেছেন আপনারা, কোটি কোটি টাকা ঘুষ খেয়েছেন, চুরি বলবো না, ঘুষ খেয়েছেন। আর তার মধ্যে দিয়ে একের পর এক, একটার পর একটা জায়গায় কাউকে কাউকে বরাত দিয়েছেন, ইডি সিবিআই পাঠিয়েছেন। যেহেতু লড়াই হচ্ছে, যেহেতু গোটা দেশের মানুষ ইলেকটোরাল বন্ড নিয়ে প্রশ্ন করছেন, আর তাই জন্য আজকে আপের মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার করছেন, যারাই বিরোধিতা করছে তাদের গ্রেপ্তার করছেন। আর গরিব মানুষকে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে ভেঙে দিতে চান, যাতে আপনাদের বিরুদ্ধে কেউ ঐক্যবদ্ধ হতে না পারে, যাতে আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে। আর তার জন্য একের পর এক জায়গায় জাতের নামে, ভাতের নামে নয়, জাতের নামে, ধর্মের নামে, বারে বারে কখনো সিএএ নাগরিকত্বের নামে আপনি বিভাজন করে দিতে চান।
আরে কিসের সিএ? নাগরিকত্ব আমাদের জন্মগত অধিকার। মাননীয় মোদিজি, আপনি আপনার কাগজ দেখাতে পারবেন? আপনি আপনার পূর্বপুরুষের কাগজ দেখাতে পারবেন? আধার কার্ড আছে আমার, ভোটার কার্ড আছে আমার, তার ভিত্তিতে আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে দেশের মানুষ। তাহলে যদি আজকে নতুন করে নাগরিকত্ব দিতে চান, তাহলে আপনিও আর প্রধানমন্ত্রী নয়, আপনিও আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আপনার ওই সিএ আমরা মানি না। কাগজ নেই দিখাएंगे हम लोग, কাগজ আমরা দেখাবো না, কারণ নাগরিকত্ব আমাদের জন্মগত অধিকার। আর আপনারা তাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছেন জাতের নামে, ধর্মের নামে। আমাদের সংবিধান, যে সংবিধান আমাদের শিখিয়েছে দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে যে ভারত আমাদের শিখিয়েছে, আমরা সবাই একসাথে চলি। কে হিন্দু কে মুসলমান, সে আমাদের কোনো আলাদা কিছু না। একইভাবে আমাদের দেশ, আমরা দেখেছি বারে বারে, আমরা দেখেছি আমাদের বাঙালি বিয়েতে, হিন্দু বিয়েতে একসাথে বিলায়েত খার সানাই বাজে। আমরা দেখেছি আমরা একসাথে সুন্দরবনের, দক্ষিণ 24 পরগনার মানুষ আপনারা সুন্দরবনে যখন কেউ নৌকা চালায়, মাঝি বদর বদর হাঁক দিয়ে যখন নৌকা চালায়, যখন বন বিবির পুজো করে, তখন কে হিন্দু কে মুসলমান কেউ তা দেখে না। আমার পশ্চিম বাংলা, আমার বাংলায় সৈয়দ কাজী আলাওল রামায়ণ লিখেছেন। এই আমার ভারত, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর সেই